আজকে আমি নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায় তরঙ্গ ও শব্দ নিয়ে আমি আলোচনা করব। তো শুরু করা যাক। প্রথমে আমি তরঙ্গ সম্পর্কে আলোচনা করব। তরঙ্গ বা ওয়েভ, WAVES, ওয়েভস। এখন আসি এই তরঙ্গটা বলতে কি বুঝি? যে পর্যাবৃত্ত আন্দোলন কোনো জড় মাধ্যমের এক স্থান থেকে অন্য স্থানে শক্তি সঞ্চালিত করে, কিন্তু মাধ্যমের কণাগুলোকে স্থানান্তরিত করে না, তাকে তরঙ্গ বলে। উদাহরণ হিসেবে আমি বলতে পারি যেমন পানির ঢেউ, বাতাসের ধান ক্ষেতের ঢেউ, তারপর বলতে পারি যে শব্দ তরঙ্গ, তারপর বলতে পারি আলোক তরঙ্গ, ভূ তরঙ্গ, তারপর চুম্বক তরঙ্গ ইত্যাদি। এগুলো হলো তরঙ্গ। এখন তরঙ্গের বৈশিষ্ট্য, এই তরঙ্গের বৈশিষ্ট্যগুলোর মধ্যে 1 নম্বর বৈশিষ্ট্য হলো যে মাধ্যমের কণার স্পন্দন গতির ফলে তরঙ্গ সৃষ্টি হয়, কিন্তু মাধ্যমের কণাগুলো স্থানান্তরিত হয় না। 2 নম্বর বৈশিষ্ট্য, যান্ত্রিক তরঙ্গ সঞ্চালনের জন্য মাধ্যম প্রয়োজন। যান্ত্রিক তরঙ্গ সঞ্চালনের জন্য মাধ্যম প্রয়োজন। 3 নম্বর বৈশিষ্ট্য, তরঙ্গ এক স্থান হতে অন্য স্থানে শক্তি সঞ্চালন করে। 4 নম্বর বৈশিষ্ট্য হলো তরঙ্গের বেগ মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে। 4 নম্বর বৈশিষ্ট্যটা তরঙ্গের বেগ মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে। 5 নম্বর বৈশিষ্ট্য হলো তরঙ্গের প্রতিফলন, প্রতিসরণ ও উপরিপাতন ঘটে। এখন আমরা শিখব তরঙ্গ কত প্রকার। তরঙ্গ হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে অনুপ্রস্থ বা আর তরঙ্গ, বা কি তরঙ্গ এটা? আর তরঙ্গ। 2 নম্বর যেটা, সেটা হচ্ছে আমার অনুদৈর্ঘ্য বা লম্বিক তরঙ্গ। এখন দেখো, এখন আমরা শিখব কি অনুপ্রস্থ বা আর তরঙ্গ বলতে কি বুঝি। এই অনুপ্রস্থ তরঙ্গ বা আর তরঙ্গ বলতে আমরা বুঝি যে তরঙ্গ মাধ্যমের কণাগুলোর স্পন্দনের দিকের সাথে সমকোণে অগ্রসর হয়, তাকে আমরা কি বলবো? অনুপ্রস্থ বা আর তরঙ্গ বলে। আমি আবার বলতেছি, যে তরঙ্গ মাধ্যমের কণাগুলোর স্পন্দনের দিকের সাথে সমকোণে অগ্রসর হয়, তাকে অনুপ্রস্থ বা আর তরঙ্গ বলে। এই অনুপ্রস্থ বা আর তরঙ্গের একটা উদাহরণ যদি আমি দিই, তাহলে আমাকে দেখতে হবে একটা রশ্মি যদি এইভাবে ধরি, যদি আমি দোলাই, উপর নিচ করি, তাহলে আমার এই ধরনের একটা তরঙ্গ সৃষ্টি হবে। এই ধরনের একটা কি হবে? তরঙ্গ সৃষ্টি হবে। ভালো করে বুঝতে হবে কিন্তু এটা। এখানে তরঙ্গ স্থিত কণাসমূহ তরঙ্গ দিকের সাথে কি হয়? তরঙ্গ দিকের সাথে সমকোণে উপর নিচে স্পন্দিত হয়। তাহলে এবার একটা কাজ করি, এই বিন্দুটা হচ্ছে তরঙ্গ শীর্ষবিন্দু, এটাকে বলা হয় তরঙ্গ শীর্ষবিন্দু, আর এটাকে বলা হয় তরঙ্গ পাদবিন্দু। তরঙ্গ পাদবিন্দু এটাকে বলা হয় তরঙ্গ শীর্ষবিন্দু, এটা বলা হয় তরঙ্গ পাদ। তাহলে এই তরঙ্গ শীর্ষবিন্দু আর তরঙ্গ পাদ এ দুটি নিয়ে একটি পূর্ণ তরঙ্গ সৃষ্টি হয়। কি হয়? পূর্ণ তরঙ্গ সৃষ্টি হয়। এখন আসি পরপর দুটি শীর্ষ তরঙ্গ, এই যে এখান থেকে এটা এই পর্যন্ত, তাহলে পরপর দুটি শীর্ষ তরঙ্গের সমন্বয় বা এই পরপর দুটি তরঙ্গের মধ্যবর্তী দূরত্বকে আমরা বলবো তরঙ্গ দৈর্ঘ্য। তা আমি আরেকটু বলি, একে ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়। আরেকটু বলি যে পরপর দুটি শীর্ষ তরঙ্গ বা তরঙ্গ শীর্ষ এর মধ্যবর্তী যে দূরত্ব, এই দূরত্বটাকে বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য। এখন আমি যেটা বোঝাবো সেটা হচ্ছে অনুদৈর্ঘ্য বা লম্বিক তরঙ্গ। আশা করি এটা বোঝানো হচ্ছে। এটা একটু রশ্মি কিন্তু এটা। এবার 2 নম্বরটা হচ্ছে, দেখো যে অনুদৈর্ঘ্য তরঙ্গ বা লম্বিক তরঙ্গটা কি? যে তরঙ্গ মাধ্যমের কণাগুলোর স্পন্দনের দিকের সাথে সমান্তরালভাবে অগ্রসর হয়। কিভাবে সমান্তরালভাবে অগ্রসর হয়, তাকে আমরা কি বলবো? যে অনুদৈর্ঘ্য বা লম্বিক তরঙ্গ বলে। আমি আরেকবার বলতেছি, যে তরঙ্গ মাধ্যমের কণাগুলোর স্পন্দনের দিকের সাথে সমান্তরালভাবে অগ্রসর হয়, তাকে অনুদৈর্ঘ্য বা লম্বিক তরঙ্গ বলে। আমি একটু দেখাচ্ছি। একটা স্প্রিং যদি আমি একটু কল্পনা করি, আচ্ছা, এটা একটি স্প্রিং কল্পনা করি।
আরেকটা স্প্রিং আমি কল্পনা করি, দেখো আচ্ছা আরেকটা স্প্রিং কল্পনা করলাম। এখন এই যে স্প্রিংটা আছে, এই স্প্রিংটা যখন আমি এতে আমার দুই হাত যখন আমি সামনের দিকে নিয়ে আসবো তখন হবে সংকোচন, তখন হবে কি সংকোচন। আর যখন আমি এই দুই হাত কি করব আস্তে আস্তে আমি পিছনের দিকে নিয়ে যাব তখন হবে প্রসারণ। তাহলে একটা স্প্রিং যখন আমরা ব্যবহার করব, এই স্প্রিংটা যখন আমি দুই হাতটা সামনের দিকে নিয়ে আসবো তখন স্প্রিংটা আমার ছোট হবে, ছোট হওয়া বলতে বোঝাবে যে সংকোচন। আর যখন আমি এই যে দুই হাত যদি পিছনের দিকে নিয়ে যাই তাহলে স্প্রিংটা লম্বা হবে অথবা প্রসারিত হবে, এটাকে আমরা বলবো প্রসারণ। তাহলে আমি বলতে পারি যে এখানে হাত সামনের দিকে নিলে স্প্রিংয়ের একটি কি সংকোচন প্রবাহের সৃষ্টি হবে, আবার হাত পিছনের দিকে নিলে একটি প্রসারণ প্রবাহের সৃষ্টি হবে। তাহলে এই যে সংকোচন আর প্রসারণ প্রবাহ সামনের দিকে অগ্রসর হতে থাকে, কি হতে থাকে অগ্রসর হতে থাকে। এখানে হাতের সঞ্চালনটা যেটা আছে, হাতের যে সঞ্চালনটা আছে বা কম্পন, যেদিকে তরঙ্গ সেই দিকে অগ্রসর হয়, অর্থাৎ এখানে কম্পনের দিক এবং তরঙ্গের গতির দিক পরস্পর হবে সমান্তরাল বা একই। আশা করি বোঝা যাচ্ছে। এখন যেটা আমরা শিখব সেটা হচ্ছে পর্যায়কাল বা দোলনকাল। মিশিয়ে দিচ্ছি এটা, পর্যায়কাল বা দোলনকাল। পর্যায়কাল এর হচ্ছে কি পর্যায়কাল বা দোলনকাল, টাইম পিরিয়ড যেটাকে বলা হয়। এখন আমরা শিখব পর্যায়কাল বা দোলনকাল। তা পর্যায়কালটা কি? তরঙ্গ সঞ্চালনকারী কোনো কণার একটি পূর্ণ স্পন্দন সম্পূর্ণ করতে যে সময় লাগে তাকে ওই তরঙ্গের পর্যায়কাল বা দোলনকাল বলে। এই পর্যায়কালকে আমরা টি দ্বারা প্রকাশ করব। বড় হাতের একটা কি দেব? টি, ক্যাপিটাল একটা টি দেব। তাহলে আমি আবার বলতেছি যে তরঙ্গ সঞ্চালনকারী কোনো কণার একটি পূর্ণ স্পন্দন সম্পূর্ণ করতে যে সময় লাগে তাকে ওই তরঙ্গের পর্যায়কাল বলে। এই পর্যায়কালকে আমরা টি দ্বারা প্রকাশ করব। কি দ্বারা? টি দ্বারা। আচ্ছা, তাহলে পর্যায়কালকে কি দ্বারা প্রকাশ করব? টি দ্বারা। তাহলে পর্যায়কালের একক আমরা জানবো সেকেন্ড। এককটা হবে কি? পর্যায়কালের একক হবে কি? সেকেন্ড। সেকেন্ডটাকে আমরা কি দ্বারা প্রকাশ করব? এস দ্বারা প্রকাশ করব। এইবার আমরা যেটা শিখব সেটা হচ্ছে কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি। হ্যাঁ, এখন আমরা শিখবো এটা কম্পাঙ্ক। কম্পাঙ্কটা কি? যে তরঙ্গ সঞ্চালনকারী কোনো কণা 1 সেকেন্ডে যতগুলো স্পন্দন সম্পূর্ণ করে তাকে কম্পাঙ্ক বলে। আমি আবার বলতেছি যে তরঙ্গ সঞ্চালনকারী কোনো কণা 1 সেকেন্ডে যতগুলো স্পন্দন সম্পূর্ণ করে তাকে কম্পাঙ্ক বলে। আরেকবার আমি বলতেছি, সেটা হচ্ছে যে তরঙ্গ সঞ্চালনকারী কোনো কণা 1 সেকেন্ডে যতগুলো স্পন্দন সম্পূর্ণ করতে পারে তাকে কম্পাঙ্ক বলে। এই কম্পাঙ্ককে আমরা এফ দ্বারা প্রকাশ করব। কম্পাঙ্ককে কি দ্বারা? এফ দ্বারা। ছোট হাতের আমি এফ দ্বারা প্রকাশ করব। কি দ্বারা? এফ দ্বারা। এখন কম্পাঙ্কের এসআই একক হচ্ছে হার্টস। কি এটা? হার্টস। তাহলে একক কি? এর একক হচ্ছে হার্টস। এর একক হচ্ছে হার্টস। এটা এইচ জেড দ্বারা প্রকাশ করা হয়, হার্টস বা এইচ জেড। এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করব? বলো, এটাকে কি দ্বারা? এইচ ই আর টি জেড দিলে হয়ে যাবে। দেখো, হার্টস বানানটা হচ্ছে এইচ ই আর টি জেড। এই যে হার্টস। তাহলে কম্পাঙ্কের এককটা কি? কম্পাঙ্কের একক হলো হার্টস। কম্পাঙ্কের একক হলো হার্টস। এই কম্পাঙ্ককে এফ দ্বারা প্রকাশ করা হয়। এখন আমরা দেখব যে কম্পাঙ্ক আর পর্যায়কালের মধ্যে সম্পর্ক। বেশি দিই এটা লিখি যে পর্যায়কাল ও কম্পাঙ্কের মধ্যে সম্পর্ক। এখন দেখি, এখন আমরা পর্যায়কাল বা দোলনকাল আরেকটা হচ্ছে কম্পাঙ্কের মধ্যে একটা সম্পর্ক আমরা দেখাবো। যে টি সেকেন্ডে, আমি যদি বলি যে টি সেকেন্ডে স্পন্দনের সংখ্যা হলো একটি, এটি লিখি আমি যে টি সেকেন্ডে
স্পন্দনের সংখ্যা একটি। কয়টি? টি সেকেন্ডে স্পন্দনের সংখ্যা হলো একটি। তাহলে টি সেকেন্ডে স্পন্দনের সংখ্যা কয়টি? একটি। অতএব 1 সেকেন্ডে স্পন্দনের সংখ্যা, তাহলে কি হবে? ভাগ হবে। ভাগ মানে 1 ডিভাইডেড কি হবে? এই টিটা নিচে চলে আসলো। এই টিটা কোথায় আসলো? নিচে চলে আসলো। তাহলে এই যে 1টা কোথায় চলে এসছে? এই সরি টিটা কোথায় চলে এসছে? নিচে চলে এসছে। এখন আমাকে চিন্তা করতে হবে, অতএব এখন যদি বলি কম্পাঙ্ক, তাহলে অতএব কম্পাঙ্ক সমান কি হবে? কম্পাঙ্ককে আমরা কি দ্বারা প্রকাশ করছি? কম্পাঙ্ককে এফ দ্বারা। তাহলে কম্পাঙ্ককে যদি আমি এফ দ্বারা প্রকাশ করি, তাহলে হবে এফ ইজ ইকুয়াল টু কি হবে? 1 ডিভাইডেড টি। এটা হলো আমার একটা কাঙ্ক্ষিত একটা সূত্র। এটা একটা কি আমার সূত্র। কম্পাঙ্কের সূত্রটা কি? যখন পর্যায়কাল থাকবে বা দোলনকাল থাকবে আর কম্পাঙ্ক থাকবে, তখন কম্পাঙ্কের সূত্রটা হবে আমার এফ ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড টি। তাহলে কম্পাঙ্কের একক হলো হার্টজ, আর সময় এই পর্যায়কাল বা দোলনকাল হলো কি? টি। এর একক হলো কি? সেকেন্ড। এখন এটা একটা আমার কিন্তু সূত্র। এই সূত্র দিয়ে পরবর্তী আমি ক্লাসগুলোর মধ্যে অঙ্ক করাবো। এখন আমরা দেখো বিস্তার সম্পর্কে পড়ব। কি সম্পর্কে? বিস্তার সম্পর্কে পড়ব। তার আগে একটা কথা বলি যে 1 হার্টজ বলতে কি বুঝি? 1 হার্টজ কি? 1 হার্টজ বলতে কি বুঝি বলো? 1 হার্টজ হচ্ছে কোনো বস্তু কণা 1 সেকেন্ডে একটি পূর্ণ স্পন্দন সম্পূর্ণ করলে তাকে 1 হার্টজ বলে। আমি আবার বলতেছি, 1 হার্টজ বলতে বোঝায় কোনো বস্তু কণা 1 সেকেন্ডে একটি পূর্ণ স্পন্দন সম্পূর্ণ করলে তার কম্পাঙ্ককে 1 হার্টজ বলে। তাহলে 1 হার্টজ, এটা হলো 1 হার্টজ। এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আমার বিস্তার শিখবো। কি শিখবো আমরা? বিস্তার। এখন শিখবো আমরা বিস্তার। এই বিস্তার আমরা যখন শিখবো তা দেখি এই বিস্তারটা কিভাবে সংজ্ঞায়িত করা হয়। আমরা দেখি বিস্তারটা হচ্ছে যে তরঙ্গ সঞ্চালনকারী কোনো কণা সাম্য অবস্থা থেকে যে কোনো একদিকে সর্বাধিক যে দূরত্ব অতিক্রম করে তাকে তরঙ্গের বিস্তার বলে। আমি আবার বলি, তরঙ্গ সঞ্চালনকারী কোনো কণা সাম্য অবস্থান থেকে যে কোনো একদিকে সর্বাধিক যে দূরত্ব অতিক্রম করে তাকে আমরা কি বলবো? তরঙ্গের বিস্তার বলে। এই বিস্তারকে এ দ্বারা প্রকাশ করা হয়। এসআই বা আন্তর্জাতিক পদ্ধতিতে বিস্তারের একক হচ্ছে মিটার। তাহলে বিস্তারকে এ দ্বারা প্রকাশ করা হয়। বিস্তারের একক হচ্ছে মিটার। একক কি? মিটার। একক হচ্ছে মিটার। এখন আমি এটা বিস্তারটা সুন্দর করে দেখাচ্ছি যে এখন দেখো এই যে একটা আমি যে টান দিছি এই জায়গার মধ্যে, এই যে এটা যে সর্বাধিক যে দূরত্বটা, এই যে এখান থেকে এই বিন্দু থেকে সর্বাধিক যে দূরত্বটা, এই দূরত্বটাই হচ্ছে আমার বিস্তার। এই বিস্তারকে আমরা কি? এ দ্বারা প্রকাশ করব। কি দ্বারা? এ দ্বারা প্রকাশ করব। ভালো করে বোঝো। এই যে আমার যে তরঙ্গ আছে, এই তরঙ্গের এই বিন্দু থেকে সর্বাধিক দূরত্ব, মানে সবচেয়ে যে দূরত্ব জায়গাটা, এই জায়গাটা হলো আমার বিস্তার। এই জায়গাটা আমার কি? বিস্তার। এখন আমরা দশা সম্পর্কে জানবো। দশা বা ফেজ। তাহলে এই দশা কাকে বলে সেই সম্পর্কটা যদি বলি, তাহলে গতির সম্মুখ অবস্থাকে তার দশা বলা হয়, বা সাম্যক অবস্থাকে তার দশা বলা হয়। তাহলে কোনো একটি মুহূর্তে গতির সাম্যক অবস্থা বলতে ওই বিশেষ মুহূর্তে কণাটির সরণ, বেগ, ত্বরণ ইত্যাদি বোঝায়। এখন আমরা অনুপ্রস্থ তরঙ্গের মানে ঊর্ধ্বচূড়া বা নিম্নচূড়া সর্বদা একই দশা থাকে। এইবার আসি, এটা কিন্তু অনুপ্রস্থ একটা তরঙ্গ, এটাকে বলা হয় ঊর্ধ্বচূড়া আর এটাকে বলা হয় নিম্নচূড়া। তাহলে ঊর্ধ্বচূড়া এখান থেকে যতটুকু আছে ঠিক এই এখান থেকে নিম্নচূড়াও ততটুকু আছে। এখন আসি, এই যে এখান থেকে এই যে ডট ডট যে দূরত্বটা আছে, এই যে তরঙ্গ শীর্ষবিন্দুর মধ্যবর্তী যে দূরত্বটা আছে, এই দূরত্বটা বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য। কি বলা হয়? তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে তরঙ্গ দৈর্ঘ্যকে আমরা কি দ্বারা প্রকাশ করি? ল্যামডা দ্বারা প্রকাশ করি। কি দ্বারা? ল্যামডা দ্বারা প্রকাশ করি। আচ্ছা, আজকে যেহেতু সময় একদম সংকীর্ণ, তাই আজকে আমি এ পর্যন্ত রাখতেছি। পরবর্তী আমি এই ক্লাসে
যে টপিকসগুলো রাখলাম, পরবর্তী আমি এগুলো নিয়ে আবার বিস্তারিত আলোচনা করব। আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।